ঢাকা সফরের তৃতীয় দিনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রাজধানীতে জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সঙ্গে বৈঠকে অংশ নেন। বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সকালে নতুন জাতিসংঘ কমন প্রাঙ্গণ পরিদর্শনে যান জাতিসংঘ মহাসচিব। সংস্থার 50তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীতে যোগ দেন তিনি। আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করবেন মহাসচিব। দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে তরুণদের সঙ্গে সংলাপ শেষে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ প্রতিনিধিরা জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া জাতিসংঘ মহাসচিব এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বিকেলে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। রবিবার সকালে 4 দিনের সফর শেষে ঢাকা ছেড়ে যাবেন অ্যান্তোনিও গুতেরেস। বাংলাদেশ সফরের তৃতীয় দিনে আজও ব্যস্ত সময় পার করবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তার সফরের আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, জাতিসংঘ অফিসের কার্যক্রমের পর আর কোন কোন কর্মসূচিতে যোগ দেবেন জাতিসংঘ মহাসচিব? ইতিমধ্যে কিন্তু সকালে কিন্তু জাতিসংঘের যে এখানে আবাসিক প্রতিনিধিদের কার্যালয়, সেই কার্যালয়ে কিন্তু এসেছেন জাতিসংঘের মহাসচিব। ফটো এক্সিবিশনের মতো বেশ কয়েকটি প্রোগ্রাম রয়েছে, এখানে সেই সকল প্রোগ্রামে অংশগ্রহণ করবেন এবং এই প্রোগ্রাম শেষে কিন্তু তিনি এখান থেকে আবারও ফিরে যাবেন ইন্টারকন্টিনেন্টালে তরুণ এবং রাজনীতিবিদদের সাথে তার বেশ কয়েকটি বৈঠকের কথা রয়েছে। সেখানে আজ বিএনপির সাথেও কিন্তু তার একটি বৈঠকের কথা রয়েছে, সেখানে সেই সকল বৈঠকে তিনি অংশগ্রহণ করবেন। এছাড়া বিকেলে কিন্তু পররাষ্ট্র উপদেষ্টার সাথেও তার বৈঠকের কথা রয়েছে, সেই সকল বৈঠকে অংশগ্রহণ করবেন এবং বলা যায় যে আজকে তৃতীয় দিনেও কিন্তু সারা দিনব্যাপী তার ব্যস্ততা রয়েছে এবং দিনব্যাপী কিন্তু তিনি একের পর এক বৈঠক ও কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, যেহেতু আগামীকালই তিনি ফিরে যাবেন এবং আজকের দিনটি সর্বশেষ দিন। বাংলাদেশে তার যে সকল কার্যক্রম রয়েছে তার সবকিছু আজকের মধ্যে সম্পন্ন করার কথা রয়েছে এবং তার ধারাবাহিকতায় আজকে যে গুলশানে যে ইউএনের আবাসিক প্রতিনিধিদের নতুন যে কার্যালয়, এই কার্যালয়ে এসেছেন। কিছুক্ষণ আগে কিন্তু এখানে পতাকা উত্তোলন করেছেন, এখানে ফটো এক্সিবিশনে তিনি অংশগ্রহণ করেছেন এবং ভেতরে যে সকল আবাসিক প্রতিনিধিরা রয়েছেন বাংলাদেশ ইউএনের তাদের সাথে কিন্তু বৈঠকের তার কথা রয়েছে। এখন হয়তো বৈঠক চলছে, আমরা যেহেতু বাহিরে আছি আমরা ভেতরের বৈঠকের খবরাখবর এখনই জানাতে পারছি না, তবে বৈঠকের খবরাখবর আমরা কিছুক্ষণ পরে পেয়ে যাবো, তখন আপনার মাধ্যমে অবশ্যই দর্শকদের জানিয়ে দেবো। এছাড়া যদি বলে রাখি, বাংলাদেশের জাতিসংঘের 50 বছর পূর্তি উপলক্ষেই কিন্তু আজকে ফটো এক্সিবিশনের আয়োজন করা হয়েছিল এবং যেহেতু জাতিসংঘের মহাসচিব এসেছেন, এখানে যে নতুন আবাসিক ভবন জাতিসংঘের আবাসিক প্রতিনিধিদের বা জাতিসংঘের নতুন আবাসিক প্রতিনিধিদের যে অফিস বা কার্যালয়, সেই কার্যালয় কিন্তু তিনি উদ্বোধন করেছেন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এবং আমরা দেখেছি যে গতকালও তার একটি ব্যস্ততম দিন গিয়েছে। তিনি গতকাল সারাদিন ছিলেন রোহিঙ্গা শিবিরে, সেখানে প্রধান উপদেষ্টার সাথে তিনি রোহিঙ্গা শিবিরে যান এবং সেখানে কিন্তু রোহিঙ্গাদের নিয়ে পরিচালিত বিভিন্ন রকম কার্যক্রম কিন্তু তিনি পরিদর্শন করেন এবং সে সকল কার্যক্রম পরিদর্শন শেষে বিকেলবেলা কিন্তু তাদের রোহিঙ্গাদের সাথে সন্ধ্যা ইফতার করেন এবং ইফতার শেষে কিন্তু গতকাল ঢাকায় ফিরে আসেন এবং আজকে সকাল থেকে কিন্তু তার আবার নতুন কর্মসূচি শুরু হয়ে গিয়েছে এবং এই কর্মসূচি আজকেও দিনব্যাপী চলবে এবং একটু পরে হয়তো বেলা 12টার একটু দেখেই হয়তো তিনি এখান থেকে ফিরে যাবেন ইন্টারকন্টিনেন্টালের উদ্দেশ্যে এবং সেখানে গিয়ে বিএনপি তরুণ প্রতিনিধি দল বিভিন্ন তাদের সঙ্গেও বৈঠকে বসার কথা আছে অ্যান্তোনিও গুতেরেসের। আপনি খবর রাখতে থাকুন, ফিরবো নিশ্চয়ই আবারও আপনার কাছে। যুক্ত হয়েছিলেন সহকর্মী মাইনুল মারুফ। এর আগে শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে লক্ষাধিক রোহিঙ্গা নাগরিকের সঙ্গে ইফতার করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ সময় সাথে ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। সারাদিন নানা কর্মসূচিতে অংশ নিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গারা তাদের অধিকার নিয়েই মিয়ানমারে ফিরতে চায়। ক্যাম্পে ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে ডক্টর ইউনুস বলেন, যত তাড়াতাড়ি সম্ভব রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন কার্যক্রম শুরু হবে। দেখুন মুজাহিরুল হক রুমেনের রিপোর্ট। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে 4 দিনের সফরে আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সফরের দ্বিতীয় দিন শুক্রবার মহাসচিব আসেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। গুতেরেস দিনটা কাটান রোহিঙ্গা ক্যাম্পে নানা অনুষ্ঠানে যোগ দিয়ে। এ সময় তিনি রোহিঙ্গাদের সুখ দুঃখ সংকট পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। রোহিঙ্গা ক্যাম্পে 10 লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করছেন 2017 সালের পর থেকে। মিয়ানমারে নিজ ভূমিতে ফিরে যাবার প্রহর গুনছেন ক্যাম্পের বাসিন্দারা।
প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু না হওয়া, রোহিঙ্গা জনগোষ্ঠীর অব্যাহত ফান্ড হ্রাস, এমন প্রেক্ষাপটে রোহিঙ্গা ক্যাম্প সফরে আসলেন জাতিসংঘের মহাসচিব। দিনের কর্মসূচিতে ক্যাম্পে রোহিঙ্গাদের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন, ঘুরে দেখেন সাংস্কৃতিক কেন্দ্র, বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলেন জাতিসংঘের মহাসচিব। এ সময় ক্যাম্প জীবনের বর্ণনা দেন তারা, উদ্বেগ জানান প্রত্যাবাসন ও ফান্ড হ্রাস নিয়ে। খানা খাইতে পারে নাই কেন? এখানে বর্মার দেখে ওই মগজে বেশি ডিস্টার্ব করেছে, ওখানে কাজ করি না পারি, হষ্টপিষ্ট করি এখন ফারাইছে। আগে 1500 টাকা হলে তো আমার তো হইতো না, এখন তো 700 টাকা হলে আমার আল্লাহ অনেক কষ্ট হবে। আমাদের রাশন যেহেতু কমে গেছে ওইটাই তুলে ধরবে সেটা বলছে। যারা অল্প কিছু মানুষ ছিল ওইখানে, ওরা তো আস্তে আস্তে ধীরে ধীরে সাইরা দিয়ে অতনটা সাইরা দিয়ে বাংলাদেশে ফিরে আসতে হলো এখন। রোহিঙ্গা ক্যাম্পে সংবাদ সম্মেলন করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জানান রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে চায়, এটা তাদের অধিকার। মুসলিমদের প্রতি সম্মান জানিয়ে রোজায় আমার নিয়মিত সফরের অংশ হিসেবে রোহিঙ্গা মুসলিমদের এখানে আসা। আমি স্পষ্ট করে বলছি, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরতে হবে, এটা তাদের অধিকার। মিয়ানমারে শান্তির প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায় একযোগে কাজ করছে। দ্বিতীয়ত, রোহিঙ্গা ক্যাম্পের জীবনমানের উন্নতি করতে চাই। এটা খুবই উদ্বেগের যে রোহিঙ্গাদের জন্য ফান্ড কমানো হয়েছে। আমি বিশ্ব সম্প্রদায়কে বলবো, আপনারা ফান্ড কমানো থেকে বিরত হন, সম্ভব হলে বৃদ্ধি করুন, কারণ এটা লাখ লাখ রোহিঙ্গার জীবনের প্রশ্ন। পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে নিয়ে উখিয়ায় পাহাড় ঘেরা 20 নম্বর ক্যাম্পে লক্ষাধিক রোজাদার রোহিঙ্গার সাথে ইফতার করেন। ইফতারে অংশ নেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ অতিথিরা। পাহাড়ের পাদদেশে এই ইফতারে অংশ নিতে পেরে খুশি রোহিঙ্গারা। ইফতার অনুষ্ঠানে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও জাতিসংঘের মহাসচিব। যাতে তাকে সমাধান করে দিই, তাদের সুক্রিয়া জানাই, সুক্রিয়া জানাই। আর যারা এই আয়োজন করছে ওনারা সুবিধা করে দিয়ে সব ওনারা কষ্ট করতে, তারা কষ্ট করেন, তারা যারা যারা আপনারা সাহায্য করছে, এদের স্থানীয় মানুষ আছে, সরকার আছে, সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, পুলিশ আছে, বর্ডার গার্ড, বহু তারা ব্যাগ ঘটনা মিলিয়ে আজকে জোরে তালে দিয়ে সুক্রিয়া আদায় করে। রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যাবে এটা নিশ্চিত। তবে যতদিন ক্যাম্পে থাকবেন সেখানে সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার কাজ করব। আমি বিশ্ব সম্প্রদায়কে বলবো, আপনারা রোহিঙ্গাদের পাশে থাকুন, আমি সেটা নিশ্চিতে সব রকমের ব্যবস্থা গ্রহণ করব। রোহিঙ্গা ইস্যু সমাধানে তার চেষ্টার কোনো কমতি থাকবে না বলেও জানান তিনি। রোহিঙ্গা সফরের দিনব্যাপী কর্মসূচি শেষে কক্সবাজার থেকে ঢাকায় ফেরেন জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা। তীব্র খাদ্য সংকট, অপরদিকে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য বৈদেশিক যে বরাদ্দ ছিল সে বরাদ্দ অর্ধেকেরও নিচে নেমে আসা, সবকিছু মিলে এবার জাতিসংঘ মহাসচিবের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। এই সফরের মধ্য দিয়ে এই সংকট কিছুটা হলেও কমে আসবে বলেও জানান তারা। মুজাহিরুল হক রুমেন, ৭১, উখিয়া, কক্সবাজার। কক্সবাজারের রুখিয়ার আশ্রয় শিবিরে লাখো রোহিঙ্গার ইফতার অনুষ্ঠানে অংশ নিতে এসে পদদলিত হয়ে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানান, শুক্রবার দুপুরে নিয়ামতুল্লাহ অনেক দূর হেঁটে এসে ইফতারে অংশ নিতে পাহাড়ের ঢালুতে উঠছিলেন। এ সময় তিনি পদদলিত হন। পরে সেনাবাহিনীর সহযোগিতায় একটি এনজিওর পরিচালনাধীন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাছাড়া পদদলিত হয়ে আরও 2 জন রোহিঙ্গা আহত হয়েছেন। তারা হলেন ক্যাম্প 4 আশ্রয় শিবিরের E5 ব্লকের রোহিঙ্গা আসমতুল্লাহ এবং একই ক্যাম্পের কলিমুল্লাহ। তাদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশব্যাপী জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন আজ। এর আওতায় সারা দেশে একযোগে 2,22 লাখ শিশুকে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হবে। 1,20,000 স্থায়ী ইপিআই কেন্দ্রে 6 থেকে 59 মাস বয়সী শিশুরা এই ক্যাপসুল পাচ্ছে। জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইনে 6,09,528 শিশুকে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ আগারগাঁওয়ের নগর স্বাস্থ্য কেন্দ্রে ভিটামিন A+ ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে আছেন। 6 থেকে 11 মাস বয়সী সব শিশুকে একটি নীল রঙের ভিটামিন A ক্যাপসুল এবং 12 থেকে 59 মাস বয়সী সব শিশুকে একটি লাল রঙের ভিটামিন A ক্যাপসুল বিনামূল্যে খাওয়ানো হবে।
ঈদযাত্রার আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ। এবারও শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। আজ পাওয়া যাচ্ছে 25শে মার্চের টিকিট। সকাল 8টায় প্রথমে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়, আর পূর্বাঞ্চলের টিকিট পাওয়া যাবে দুপুর 2টা থেকে। এবার প্রতিদিন ঢাকা থেকে 35,315টি টিকিট বিক্রি করা হবে। তবে এবার বিশেষ ট্রেনের সংখ্যা কমিয়ে আনা হয়েছে। আগে 8 থেকে 10 জোড়া বিশেষ ট্রেন চললেও এবার 5 জোড়া ট্রেন চলবে। এদিকে কমলাপুর রেল স্টেশনে কাউন্টার থেকে কোনো টিকিট বিক্রি না হওয়ায় এবার চিরচেনা সেই চিত্রটা দেখা যাচ্ছে না। আগাম টিকিটের জন্য যাত্রীদের দীর্ঘ লাইন কিংবা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে না আর। ট্রেনের টিকিট বিক্রির বিস্তারিত খবরাখবর নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন কমলাপুরের স্টেশন মাস্টার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। টোটাল কোটা হলো 14,465টা। 14,465টা কোটা মানে আসন। তো তার ভিতরে 13,716টা 10টা 30 পর্যন্ত বিক্রি হয়ে গেছে। আমাদের সকাল 10টা 30 পর্যন্ত 13,716টা টিকিট আসন বিক্রি হয়ে গেছে। আমাদের পশ্চিমাঞ্চলে আমাদের টোটাল কোটা বা আসন সংখ্যা হলো আজকে 25 তারিখের জন্য আজকে বিক্রি হবে 14,765টি। তার মধ্যে সকাল 10টা 30 পর্যন্ত 13,716টি আসন বিক্রি হয়ে গেছে। পশ্চিমাঞ্চলে, পূর্বাঞ্চলে 14টা থেকে শুরু হবে বিক্রি। জি 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 দুপুর 2টা থেকে। এখন বিষয়টা হলো আমাদের স্টেশনের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। এখন শুধু আমাদের নিরাপত্তার ক্ষেত্রে আমাদের আরএনবি, জিআরপি এবং এফবিএন, র্যাব এবং এনএসএ সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা স্টেশনে থাকবে এবং ওনাদের সাথে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা হয়েছে, ওনারা সার্বিক নিরাপত্তা জোরদার রাখবেন। আর অনলাইনের অভিযোগে ট্রেনের আগাম টিকিট বিক্রির বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন কমলাপুর স্টেশন ম্যানেজার। আমরা এতক্ষণ সরাসরি তার বক্তব্য শুনছিলাম। এবারের ঈদ যাত্রায় উত্তরের পথে ভোগান্তির সংখ্যা রয়েছে। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতুর পূর্ব পাড় পর্যন্ত 13.5 কিলোমিটার সড়কের 4 লেনের কাজ শেষ না হওয়ায় উৎকণ্ঠায় চালক আর যাত্রীরা। এছাড়া সড়কে ফিটনেসবিহীন বাস আর ট্রাক চলাচল বন্ধ না হলেও এই সংখ্যা থেকেই যাবে বলছেন তারা। এম এ রাজ্জাকের তথ্য, ছবিতে প্রতিবেদন। ঈদের প্রায় 1 সপ্তাহ আগে থেকেই রাজধানী ছাড়তে শুরু করবেন ঘরমুখো মানুষ। ঈদের আনন্দ ভাগাভাগি করতে শহরের কোলাহল ছেড়ে ভিড়বেন আপন নিরে। কিন্তু প্রতিবারের মতো এবারও ঈদ যাত্রায় ভোগান্তির সংখ্যা রয়েছে উত্তরবঙ্গগামী মানুষের। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত সার্ভিস লেন সহ 6 লেনের কাজ শেষ হওয়ায় ভোগান্তি দূর হয়েছে অনেকটাই। কিন্তু এলেঙ্গা থেকে যমুনা সেতুর পূর্ব পাড় পর্যন্ত 13.5 কিলোমিটার রাস্তার 4 লেনের কাজ এখনো চলছে, যে কারণে এখানে যানজটের সংখ্যা আছেই। তার উপর মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন বিকল হলে তৈরি হতে পারে দীর্ঘ যানজট। এ অবস্থায় এবারও 13.5 কিলোমিটার এই সড়কে বিশেষ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন যাত্রী ও চালকরা। এবার ঈদে আরো বেশি জাম হবে, রাস্তাঘাটের কাজ হচ্ছে, রাস্তায় আবার ওই দেখা যায় কোনো গ্যাঞ্জাম চলে এগুলোর কারণে। কিন্তু আমরা প্রতিবার মানে কয়েক বছর ধরে যাচ্ছি যে রাস্তায় অনেক কাজ চলার কারণে রাস্তায় যানজট হয়। গাড়ি মনে করেন যে হারে বাড়ছে বৈধ অবৈধ সহকারে, তাতে আমার মনে হয় না যে এবার শান্তিতে চলাচল করতে পারবো। পুলিশ ভাইরা যদি
রাস্তায় ঠিক মতন ডিউটি করে তে অতটা জাম পাবো না আমরা। ঈদে যদি কোনো কষ্ট না হয়, সবাই যদি আমরা বাড়িতে ফিরতে পারি, রাস্তাটা যাতে যানজট মুক্ত থাকে, এটা প্রশাসনের কাছে আশাবাদী। যদিও এ বিষয়ে ট্রাফিক পুলিশ বলছে এবারের উত্তরের মানুষ স্বস্তিতেই বাড়িতে যেতে পারবে, আর সেতু কর্তৃপক্ষ বলছে যানবাহন যেন নির্বিঘ্নে পারাপার হতে পারে সেই ব্যাপারে প্রস্তুত তারা। 24 ঘন্টা আমাদের এখানে দায়িত্বরত অবস্থায় আমরা থাকব। যেখানে যে সমস্যায় হোক আমাদের মোবাইল টিম থাকবে, আমরা থাকব, যেন কোনো অবস্থাতে কোনো জায়গায় যেন কোনো যানজটের সৃষ্টি না হয় সেজন্য আমরা সচেষ্ট থাকব। গত ঈদের মতোই আমরা এবারও ঠিক একইভাবে প্রস্তুতি নিয়েছি। সাধারণ সময় আমাদের উভয় দিকে 12টা বুথ রানিং থাকে, কিন্তু ঈদকে সামনে রেখে আমরা 9টা 18টা বুথ প্রস্তুত রাখবো। নির্বিঘ্নে ঈদযাত্রার আশ্বাস দিলেন জেলা পুলিশ সুপারও। বলেন যানজট মুক্ত ঈদ উপহার দিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ এবং সেতু বিভাগ এবং এটার সাথে যারা স্টেক হোল্ডার আছে, বিভিন্ন বাস মালিক সমিতি সহ বিভিন্ন সমিতির সাথে আমরা ইতিমধ্যে বসেছি এবং এই মহাসড়ককে ঘিরে কিভাবে যাত্রীরা আরো স্বস্তিদায়ক পরিবেশে এবং নিরাপত্তার মধ্য দিয়ে যাতে যেতে পারে সেজন্য আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি। যমুনা সেতু মহাসড়কে যাতায়াতকারীদের দুর্ভোগ ও ভোগান্তি মুক্তিতে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সবার। মনিরা কাজরি, ৭১। বগুড়ার কাহালুতে 6 বছর বয়সী 2 শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। স্বজনদের অভিযোগ, বাড়িতে ডেকে নিয়ে ওই 2 শিশুকে ধর্ষণ করে 45 বছর বয়সী নুরুল ইসলাম। মৃত্যুর হুমকি দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও ঘটনা ফাঁস হওয়ার পর থেকে তিনি পলাতক আছেন। এস এম আবু সাইদের তথ্য ও মাসুদ বাবুর ছবিতে প্রতিবেদন। বুধবার দুপুরে বগুড়ার কাহলু পাইকর ইউনিয়নে বাড়ির সামনে খেলছিল 6 বছরের 2 শিশু। তাদের স্বজনদের অভিযোগ, এই সুযোগে শিশু 2 জনকে মুখরোচক খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নেন প্রতিবেশী নুরুল ইসলাম। এ সময় নুরু 2 শিশুকেই ধর্ষণ করে এবং এই ঘটনা কাউকে না বলতে বলে নানা ভয়ভীতি দেখায়। পরদিন বৃহস্পতিবার ধর্ষণের শিকার 2 শিশুর একজন জ্বরে আক্রান্ত ও আরেকজনের রক্তক্ষরণ শুরু হলে পরিবার বিষয়টি টের পেলে অভিযুক্ত নুরু এলাকা ছেড়ে পালিয়ে যায়। যখন মা তো স্বীকার করবি, কোনোভাবে স্বীকার করে লেছে, তখন বলছে যে আমার নুরু বাড়ির ঘরের মধ্যে ডেকে লেগেছে, মানে যা করার আর কি। বাচ্চা নিজের মুখেই বলছে যে আমাদের থেকে চুলকে লেছে বা এরকম খারাপ আচরণ করে লেছে। এলাকাবাসী ও আত্মীয় স্বজন এই ঘটনার সাথে জড়িত নুরুর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। আমরা আর একটা সুষ্ঠু বিচার চাই, 2টা বাচ্চাকে ইনি নষ্ট করে ফেলে ঘটনা ঘটাছে, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই আর সুষ্ঠু বিচার চাই। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শুক্রবার 2 শিশু ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে নুরুকে আসামি করে মামলা দায়ের হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। যেহেতু যে ভিকটিমের মা তিনি নিজেই একটা ধর্ষণের অভিযোগ দিয়েছেন, আর একটা ভিকটিমের মা ধর্ষণের চেষ্টা, ভিকটিম যেহেতু 2টা, ওই আঙিনায় আমরা অভিযোগ নিয়েছি এবং তারই ধারাবাহিকতায় আমরা মামলাটি রেকর্ড করেছি। শিশু 2 জনের চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়েছে। আব্দুল্লাল মামুন, ৭১। টাঙ্গাইলের মধুপুরে নেশার টাকা না দেয়ায় মাদকাসক্ত ছেলের হাতে মা নিহত হয়েছেন, আহত হয়েছেন হত্যাকারীর স্ত্রীও। শুক্রবার সন্ধ্যার পর উপজেলার মহিষমারা ইউনিয়নের শালিকা গ্রামে এই হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার পর রাজীব তার মায়ের কাছে নেশার জন্য টাকা চায়। টাকা না দেয়ায় মাকে কুপিয়ে হত্যার পর বাড়ির পাশে আনারস বাগানে নিয়ে পুঁতে রাখার সময় তার স্ত্রী বাধা দেয়। এ সময় রাজীব তার বউকে কুপিয়ে আহত করে। পরে এলাকার লোকজন রাজীবের স্ত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যায়। ঘটনার পর থেকে পলাতক রয়েছে রাজীব। রাজধানীর গুলশানে মশা নিধন এবং লার্ভা ধ্বংসে একটি অভিযান চলছে। সেখানে আছেন সহকর্মী নিবিড় সাহা, যুক্ত হচ্ছি তার সাথে। নিবিড়, অভিযানের বিস্তারিত কি তথ্য আপনার কাছে আছে জানাবেন?
আসলে শাওন, আমরা কিন্তু গুলশান, বনানী কিংবা এই অত্র এলাকা কিংবা যদি পুরো রাজধানীর চিত্রই ধরি, যে আসলে মশার উপদ্রব সম্পর্কে কিন্তু সবারই জানা আছে এবং সেই মশা নিধনে কিন্তু আমরা দেখি যে প্রতি বছর সিটি কর্পোরেশনের প্রতি বছরই আমরা দেখি যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু আসলে তাদের যে ঔষধ রয়েছে সেই ঔষধ স্প্রে করা হয়, ফগিং মেশিন দিয়ে ফগ স্প্রে করা হয় যেন মশার নিয়ন্ত্রণ করা যায়, মশা নিধন করা যায়। তো এবার কিন্তু আমরা দেখলাম যে একটি ব্যতিক্রম ধর্মী উদ্যোগ, এটি গুলশান সোসাইটির পক্ষ থেকে কিন্তু আসলে এই উদ্যোগটি নেওয়া হয়েছে এবং আমরা দেখছি যে আসলে সকাল 11টার কিছু সময় পর থেকে কিন্তু এই যে অভিনব কায়দায় এই যে মশা নিধনের যে অভিযান সেটি আসলে শুরু হয়েছে। এখানে কিন্তু গুলশান সোসাইটির কর্মকর্তারা যারা আছেন তারা আছেন, পাশাপাশি বিভিন্ন এই যে ঔষধ এবং মেশিন, যেটি আসলে তারা বলছেন যে এই ঔষধটি আমেরিকা থেকে আমদানি করে নিয়ে আসা এবং এই ঔষধ বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন প্রাপ্ত এবং বিশ্বে প্রায় 90 থেকে 100টির মতো দেশে কিন্তু আসলে এই ঔষধ ব্যবহার করা হয়, যার ফলে কিন্তু আসলে সেসব দেশে কিন্তু আসলে মশার উপদ্রব সেটি কিন্তু অনেকটাই কমে গেছে। আমরা দেখছি যে আসলে তারা যেমনটি বলেছেন যে গুলশান এবং বনানী এলাকার দুই পাশে কিন্তু যে লেক রয়েছে সেই লেকে কিন্তু আসলে তারা প্রধানত এই যে স্প্রে সেটি আসলে করবেন এবং এরপর কিন্তু আসলে তারা যেমনটি বলছেন যে আসলে 3 ঘন্টার স্প্রে করার 3 ঘন্টা পর থেকে মোটামুটি এই যে এই ঔষধের যে প্রভাব সেটি আসলে শুরু হবে এবং তারা বলছেন যে আসলে এই যে মশা যেগুলো সামনের দিনগুলোতে ডেঙ্গুর মশার আবির্ভাব, পাশাপাশি যে কোনো মশারই আবির্ভাব ঘটুক না কেন, তারা বলছেন যে আসলে এই ঔষধ দিয়ে যে কোনো মশার বংশবৃদ্ধার সেটি আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব এবং সেটি একদম গোড়া থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে তারা বলছেন এবং তারা বলছেন যে এখন থেকে প্রতিনিয়ত কিন্তু তারা এই প্রক্রিয়াটি চালু রাখবেন এবং গুলশান সোসাইটির কর্মকর্তারা যেমনটি বলেছেন যে আসলে এই ঔষধ স্প্রে করতে কিন্তু আসলে খরচের কিন্তু আসলে তেমন একটি বেশি খরচের পরিমাণও নেই, খরচও কম, যার কারণে তারা বলছেন যে আসলে এই ঔষধ তারা আজকে এই গুলশান বনানী এলাকায় তারা স্প্রে করছেন, এরপর তারা আসলে চাইছেন যে আসলে সিটি কর্পোরেশন কিংবা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের মাধ্যমে এই ঔষধ যেন ঢাকা সহ যে দেশের যেসব এলাকায় মশার বেশি সংক্রমণ সেসব এলাকায় আসলে ধীরে ধীরে ছড়িয়ে দেওয়া হয়। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা। ধন্যবাদ নিবিড় যুক্ত হওয়ার জন্য। দর্শক যুক্ত হয়েছিলেন সহকর্মী নিবিড় সাহা। ঈদ সামনে রেখে জামদানি শাড়ি তৈরিতে ব্যস্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জ জামদানি পল্লীর তাঁতিরা। সকাল থেকে রাত অবধি চলছে অভিজাত এই বস্ত্র বুননের কাজ। কাপড়ের দাম নিয়ে ব্যবসায়ীদের অভিযোগ না থাকলেও তাঁতিদের রয়েছে। তারা বলছেন বাজার ঠিক রাখতে তাদের দিনের পর দিন লোকসান দিতে হচ্ছে। ব্যবসায়ীরা আরও জানান এবার অনলাইনে বিক্রিও বেশ সন্তোষজনক। রিয়াজ হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। জামদানির আতুর ঘর হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের রূপগঞ্জ। এখানকার নোয়াপাড়া বেসিক শিল্প নগরীর জামদানি পল্লীতে কাজ করেন 5000 তাঁতি। ঈদের চাহিদাকে মাথায় রেখে কারিগররা নানা রং বেরঙের নজরকাড়া ডিজাইনের শাড়ি তৈরি ও বেচাকেনা করছেন। দম ফেলার সময় পাচ্ছেন না কারিগর ও ব্যবসায়ী। আমাদের অনেক সময় চ্যানেলে প্লাস ইউটিউবে প্লাস অনলাইনে আমাদের নতুন অনেক উদ্যোক্তারা আছে, ওনারা বিক্রি করে থাকে এবং কি ওই প্রচারে আমাদের এইখান থেকে নিতে আসে এবং অনেক আমরা আল্লাহর মতো অনেক ভালো বিক্রি করতেছি এই মুহূর্তে। মোটামুটি আছে একটা মানে ভালো করে চলতে না, মানে মোটামুটি চলতে পারতেছি। ওই দেশের পরিস্থিতি তো জানতেছি। কারিগররা জানান বেসিক জামদানি শিল্প নগরীতে প্রতিটি জামদানির শাড়ি 5000 থেকে শুরু করে 3 লাখ টাকায় বিক্রি হয়। কটন ও রেশমি সুতা দিয়ে পুরোপুরি হাতে তৈরি হয় জামদানি শাড়ির কাপড়। এ কারণে অন্য কাপড়ের তুলনায় জামদানি কাপড়ের দাম বেশি হয়।
জামদানি শাড়ি কাজটা এখন মানুষ শিখতে চায় না, পরিশ্রম হিসাবে এটা টাকা নাই, ডিউটি হিসাবে টাকা নাই। রাজধানী সহ বিভিন্ন জেলার খুচরা ও পাইকারি ব্যবসায়ীর পাশাপাশি অনেক লোকজন এখানে আসেন তাদের পছন্দের কাপড় কিনতে। এই জামদানি পল্লীতে অনলাইনে দেখে আমরা এই জামদানি পল্লীতে আসলাম এবং জামদানি শাড়িগুলো ক্রয় করলাম। এখানে খুব ভালো মানের জামদানি পাওয়া যায়। সরাসরি আসছি জামদানি পল্লীতে, এখানে মোটামুটি ভালো কাপড়ও পাওয়া যায় এবং রিজনেবল এর ভিতরে পাওয়া যায়। সুতার মধ্যে অরিজিনাল বা ডুপ্লিকেট চেনা খুব মুশকিল হয়ে যায়। এখানে আসার কারণ হইল মূলত অরিজিনাল জামদানিটা পাওয়া যাবে। এবারের ঈদে 20 থেকে 30 কোটি টাকার শাড়ি বেচাকেনা হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। বেশি বিক্রি হচ্ছে অনলাইনে। আমাদের জামদানি উদ্যোক্তারা কিন্তু আসলে আগে থেকেই, বিশেষ করে করোনার কালীন সময় থেকে আমাদের অনলাইনে বেচাকেনা অনেক বেশি বেড়ে গেছে এবং টোটাল জামদানি শাড়ির প্রায় 50%-এর মতোই কিন্তু অনলাইনে বেচাকেনাটা হয়। এবং আমাদের এখানে যারা জামদানি উদ্যোক্তা আছে তাদের প্রত্যেকেরই হচ্ছে নিজস্ব ফেসবুক পেজ আছে। জামদানি পল্লীতে 460টি প্লট রয়েছে আর সব মিলিয়ে তাঁত রয়েছে 1500টি। আব্দুল আল মামুন, 71। চলছে সংবাদ সংযোগ, ফিরছি বিরতির পর। 71-এর সাথেই থাকুন। কানাডার 24তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মার্ক কার্নি। এর মাধ্যমে দেশটিতে অবসান হলো জাস্টিন ট্রুডো অধ্যায়ের। শুক্রবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন মার্ক কার্নি। এর আগে গত 10 মার্চ তিনি লিবারেল পার্টির দলীয় প্রধান নির্বাচিত হন। আর সংবিধান অনুযায়ী দলীয় প্রধান হিসেবে তিনি প্রধানমন্ত্রিত্ব গ্রহণের দায়িত্ব পান। মার্ক কার্নি এমন সময় কানাডার প্রধানমন্ত্রী হলেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই কার্নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে কথা বলেন। কানাডিয়ান পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের 25% শুল্ক আরোপকে নিজেদের জীবনের সবচেয়ে বড় সংকট হিসেবে অভিহিত করেছেন কার্নি। তিনি এপ্রিলের শেষ দিকে কানাডায় নতুন সাধারণ নির্বাচনের ঘোষণা দিতে পারেন বলে জানা গেছে। কিয়েভ যেভাবে যুদ্ধবিরতি চুক্তি মেনে নিয়েছে, রাশিয়াকেও ঠিক একইভাবে যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার উপর জোর দিয়েছে G7 জোটভুক্ত নেতারা। মস্কো যুদ্ধবিরতি চুক্তি না মানলে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তারা। শুক্রবার এক বিবৃতিতে G7 জোটভুক্ত নেতারা এই তথ্য জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে তারা রাশিয়াকে সতর্ক করে বলেছে যুদ্ধবিরতি মেনে না নিলে নতুন নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে রাশিয়াকে। G7 জোটভুক্ত নেতারা রাশিয়াকে ইউক্রেনের মতো সমানভাবে যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। G7 জোটভুক্ত দেশ যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়েছে। তারা জানিয়েছে উচ্চপদস্থ কূটনীতিকদের অনুমোদিত এই খসড়াটি এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তারা আরও বলেছে যে কোনো যুদ্ধবিরতি অবশ্যই মেনে চলতে হবে এবং ইউক্রেন নতুন কোনো হামলার শিকার হলে তা প্রতিরোধ ও প্রতিহত করতে পারে, সেজন্য শক্তিশালী ও বিশ্বাসযোগ্য নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তা রয়েছে। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের ইতি টানতে চান দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই ট্রাম্প এবার তার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এবার সুপ্রিম কোর্ট ট্রাম্পের আদেশে সবুজ সংকেত দিলেই আইন বদলাতে পারে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। এর আগে গেল জানুয়ারিতে একটি ফেডারেল আদালতের বিচারক ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশকে অসাংবিধানিক বলে রায় দিয়েছে। আর এর কয়েকদিন পরই মেরিল্যান্ডের একটি আদালতের বিচারক ট্রাম্পের পরিকল্পনাকে দেশের 250 বছরের পুরনো জন্মসূত্রে নাগরিকত্বের ইতিহাসের সম্পূর্ণ বিরোধী বলে রায় দেন। শুধু মেরিল্যান্ডের ফেডারেল আদালত নয়, ওয়াশিংটন এবং ম্যাসাচুসেটসের ফেডারেল আদালতও ট্রাম্পের নির্বাহী আদেশ কার্যকরের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে। যুক্তরাষ্ট্র সংবিধানে 14তম সংশোধনীতে বলা হয়েছে সে দেশে কেউ জন্মালেই সেখানকার নাগরিকত্ব মিলবে। ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র আলোচনার যে আগ্রহ দেখিয়েছে তাতে ইরানের প্রতি নিজেদের সমর্থন জানিয়েছে চীন ও রাশিয়া। শুক্রবার দেশ দুটির শীর্ষ কূটনীতিবিদরা জানিয়েছেন ইরানের উপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পারস্পরিক শ্রদ্ধা রেখেই এই আলোচনা হতে পারে। বেইজিংয়ে আয়োজিত 3 দেশের বৈঠক শেষে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী মা ঝাওজু বলেছেন ইরানের সঙ্গে চলমান দ্বন্দ্বের মূল কারণ খুঁজে বের করতে সংশ্লিষ্ট সব পক্ষের এগিয়ে আসা উচিত। নিষেধাজ্ঞা, চাপ প্রয়োগ বা হুমকি থামকি দেয়া বন্ধ করে আলোচনার উপর গুরুত্ব দিচ্ছে ইরান, চীন ও রাশিয়া। তিনি বলেন একতরফা অন্যায় সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করার বিষয়ে একমত হয়েছে মস্কো, বেইজিং ও তেহরান। বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে বেইজিং ও মস্কো জানিয়েছে শান্তিপূর্ণ ব্যবহারের জন্য ইরানের পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকারকে সম্মান করা উচিত।
টাইগারদের বিপক্ষে সিরিজ খেলতে বাংলাদেশে আসতে চায় টিম ইন্ডিয়া। নিজেদের এফটিপির সূচিতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আয়োজন করতে চায় রোহিতরা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এফটিপি অধীনে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের আগে ভারত 27টি ওয়ানডে খেলবে। ভারত মেগা টুর্নামেন্টের আগ পর্যন্ত নিজেদের ওয়ানডে সিরিজ খেলার প্রাথমিক পরিকল্পনা করেছে। সেই অনুযায়ী চলতি বছরের আগস্টে বাংলাদেশে আসতে পারে রোহিত, কোহলি, বুমরাহরা, যেখানে টাইগারদের সঙ্গে তাদের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে। যদিও সেই সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি। 2027 ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি নিতে টুইটারে নিজেদের সিরিজগুলোর সময় জানিয়েছে টিম ইন্ডিয়া। পাকিস্তানি ক্রিকেটারদের ম্যাচ ফি 75% কমানো 3 দিনের মাথায় আবারও তা পুনর্বহাল করল পিসিবি। তীব্র সমালোচনার মুখে আগের বছরের মতোই ম্যাচ ফি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহসিন নকভি। টানা ব্যর্থতায় ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা জাতীয় টি-20 চ্যাম্পিয়নশিপের ম্যাচ ফি কমিয়ে দিয়েছিলেন। এতে বাবর আজম সহ বেশ কিছু ক্রিকেটার এই টুর্নামেন্টে খেলবেন না বলে সাফ জানিয়ে দেন। এরপরই চাপের মুখে নড়ে চড়ে বসেন পিসিবি কর্তারা। শেষ পর্যন্ত জাতীয় টি-20 চ্যাম্পিয়নশিপের ম্যাচ ফি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে গত বছরের মতো এবারও প্রথম একাদশে থাকা ক্রিকেটাররা প্রতি ম্যাচ খেলার জন্য পাবেন 40,000 পাকিস্তানি রুপি। প্রথম একাদশের বাইরের ক্রিকেটাররা পাবেন 20,000 পাকিস্তানি রুপি করে। 26শে মার্চ ব্রাজিল আর্জেন্টিনা সুপার ক্লাসিকো। তবে ফুটবল দুনিয়ার এই মহারণের আগে ব্রাজিল শিবিরে চিন্তার ভাঁজ। আকাশী নীলদের বিপক্ষে নিষেধাজ্ঞায় পড়তে পারেন 10 ব্রাজিলিয়ান। আর্জেন্টিনা ম্যাচের আগে 21শে মার্চ ব্রাজিল ঘরের মাঠে খেলবে কলম্বিয়ার বিপক্ষে। সেই ম্যাচে একটি হলুদ কার্ড দেখলেই আর্জেন্টিনা ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন নেইমার, ভিনিসিয়াস সহ 10 জন প্লেয়ার। এর কারণ মূলত বিশ্বকাপ বাছাই পর্বে এরই মধ্যে তারা একটি করে হলুদ কার্ড দেখেছেন। কনমেবলের নিয়ম অনুযায়ী কোনো ফুটবলার বাছাইয়ে 2টি হলুদ কার্ড দেখলে তিনি পরের ম্যাচ খেলায় নিষিদ্ধ হবেন, যে কারণে কলম্বিয়া ম্যাচে 10 জনের মধ্যে কেউ হলুদ কার্ড দেখলে তিনি মিস করবেন সুপার ক্লাসিকো। নেইমার, ভিনিসিয়াস ছাড়াও এই তালিকায় আছেন রাফিনিয়া, রদ্রিগো, অ্যান্ডারসন, দানিলোরা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।